ঢাকা কলেজ রসায়ন বিভাগের এমএসসির শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মাস্টার্সের আমাদের গত ক্লাসে আমরা স্পেকট্রোস্কোপির ইউভি স্পেকট্রোস্কোপি এর উডওয়ার্ড ফাইজার রুল এর থেকে একটা ল্যামডা ম্যাক্স বের করার কিছু নিয়মকরণ আমরা বলেছিলাম, সেইগুলো নিয়ে আজকে আরও কথা বলবো। ঠিক আছে, তাহলে বিষয় হচ্ছে ইউভি স্পেকট্রোস্কোপি। সেখান থেকে উডওয়ার্ড ফাইজার রুল, উডওয়ার্ড এবং ফাইজার নামে দুজন বিজ্ঞানী কিছু নিয়মকরণ দিয়েছেন। সেই নিয়মকরণ দেখে আমরা বের করব কিভাবে ল্যামডা ম্যাক্স বের করা যায়। ঠিক আছে, যন্ত্রের মাধ্যমে যেটা বের করা যায়, ক্যালকুলেশনের মাধ্যমে সেটা মানে সেই একই জিনিস বের করা যায় কিনা এবং সেটা মিলে কিনা, এটাই আমাদের চেক করার বিষয়। আমরা গত কয়েকদিন নিয়মকরণগুলো বলেছিলাম, কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। আজকে আরও কিছু উদাহরণ আমরা দিই। উডওয়ার্ড ফাইজার রুলের মাধ্যমে কীভাবে ল্যামডা ম্যাক্স বের করা যায় আর কি। যেমন এটা যদি আমরা দিই, এরকম একটা যৌগ যদি আমাদের থাকে, এরকম একটা যৌগ থাকে, তাহলে এটার ল্যামডা ম্যাক্স বের করা আর কি, ক্যালকুলেশনের মাধ্যমে বের করা আর কি। আমরা গতদিন নিয়মগুলো বলেছিলাম, সেই নিয়মগুলো আমরা আজকে অ্যাপ্লাই করবো। গতদিন আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি, আজকে আরও কিছু উদাহরণ দেবো আর কি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমাদের বলা ছিল যে যদি হোমো অ্যানিউলার না হয়, হেটারো অ্যানিউলার মানে কনজুগেটেড ডাইন যদি দুটো চক্রের মধ্যে থাকে, এখানে একটা এরকম দুটো চক্রের মধ্যে কনজুগেশন আকারে ডাইন থাকে, তাহলে তার জন্য আমাদের বেসিক ভ্যালু বলা ছিল 215। যদি হোমো অ্যানিউলার হতো, যদি একই চক্রের মধ্যে দুইটা কনজুগেশন থাকতো, মানে দুটো দ্বিবন্ধন থাকতো কনজুগেশন আকারে, তাহলে 253 হতো। তাহলে এটার জন্য বেসিক ভ্যালু 215 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এই দ্বিবন্ধন আর এই দ্বিবন্ধন মিলিয়ে যে কনজুগেশন, এটার জন্য বেসিক ভ্যালু বা মূল মান হচ্ছে 215 ন্যানোমিটার। এটার সাথে কি কি যোগ হবে আর কি, এটা আমাদের নিয়মের মধ্যে বলা ছিল। দেখো, বলা ছিল যে যদি এক্সোসাইক্লিক ডাবল বন্ড থাকে, এক্সোসাইক্লিক ডাবল বন্ড থাকলে সেটার জন্য প্রত্যেকের জন্য 5 ন্যানোমিটার করে যোগ হবে আর কি। ঠিক আছে, এক্সোসাইক্লিক মিনস হচ্ছে একটা চক্রের সাপেক্ষে এটা চক্রের সাথে সরাসরি দ্বিবন্ধন আকারে যুক্ত আছে। ঠিক আছে, মানে এই চক্রে যদি আমরা দেখো, এখানে খেয়াল করো, এই চক্র থেকে এই চক্রের সাথে এই কার্বনের সাথে সরাসরি দ্বিবন্ধন যুক্ত আছে আর কি। ঠিক আছে, তাহলে এটা এক্সো মানে সাইকেল, এক্সোসাইক্লিক মানে হচ্ছে সাইকেলের বাইরে দ্বিবন্ধন, সরাসরি সাইকেলের সাথে দ্বিবন্ধন যুক্ত থাকে, তাহলে 2 এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ডাবল বন্ড 10 ন্যানোমিটার, 5 করে একটার জন্য। এটা কিসের জন্য? এটা দুই দিক থেকে এক্সোসাইক্লিক, এটার সাথে হিসাব করলে এইভাবে এক্সোসাইক্লিক, অথবা এটার সাথে এটা এক্সোসাইক্লিক। তাহলে চক্রের সাথে বাইরে সরাসরি, চক্রের একটা মেম্বারের সাথে সরাসরি যদি বাইরে এক্সো আকারে মানে দ্বিবন্ধন আকারে থাকে আর কি। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ঠিক আছে, এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়। কেন? কারণ হচ্ছে এটা চক্রের মধ্যেই ভিতরেই এই কার্বনের সাথে বাই কার্বনের সাথে সে সরাসরি দ্বিবন্ধন আকারে নাই, ফলে এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়। এক্সোসাইক্লিক হচ্ছে এই চক্রের সাপেক্ষে এটা এক্সোসাইক্লিক, এই চক্রের সাপেক্ষে এটা ডাবল বন্ড, এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ঠিক আছে, তাহলে একটা এক্সোসাইক্লিকের জন্য 5 ন্যানোমিটার, দুইটার জন্য 10 ন্যানোমিটার। ঠিক আছে, এর বাইরে আর কি আছে? এর বাইরে আছে, দেখো, আমাদের এই পর্যন্ত হচ্ছে বেসিক ভ্যালু, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। এর বাইরে আরেকটা কনজুগেশন আকারে দ্বিবন্ধন আছে, তাহলে সেইটার জন্য আমাদের বলা ছিল যে যদি ডাবল বন্ড এক্সটেনশন থাকে, এক্সটেন্ডিং কনজুগেশন থাকে, ডাবল বন্ড কনজুগেশন থাকবে এক্সটেনশন আর কি, এক্সট্রা যদি একটা থাকে, তাহলে সেটা প্রত্যেকটার জন্য 30 ন্যানোমিটার যোগ হবে। ঠিক আছে, তাহলে এটুকুর বাইরে
এক্সট্রা একটা ডাবল বন্ড আছে কনজুগেশন, তাহলে 1 ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, সেটার জন্য 30 ন্যানোমিটার যোগ। ঠিক আছে, তাহলে আমি লিখছি রয়েছে একটা ডাবল বন্ড কনজুগেশন, ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, 1 ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন যদি থাকে তাহলে সেটার জন্য প্রত্যেকটার জন্য 30 ন্যানোমিটার যোগ হবে। যেহেতু এখানে একটাই আছে এক্সটেনশন, এর জন্য 30 ন্যানোমিটার। আর এর বাইরে আমাদের আছে যারা রিং রেসিডিউ বা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট আছে কিনা। রিং রেসিডিউ আমরা বলেছিলাম গতদিন, রিং রেসিডিউ হচ্ছে যে আমাদের যে দ্বিবন্ধন বা কনজুগেশন যে সিস্টেমটা, এই সিস্টেমের সাথে রিং আকারে যদি কোনো কার্বন বা কোনো মেম্বার যুক্ত থাকে তাহলে সেটা হবে। তাহলে রিং রেসিডিউ কয়টা হবে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা দ্বিবন্ধনের সাথে এদিকে একটা রিং এর একটা হাত রয়ে গেছে, এটা একটা রিং রেসিডিউ 1, এদিকে একটা 2, এখানে এখানে একটা 3, এখানে একটা 4, এখানে একটা 5, তাহলে 5টা রিং রেসিডিউ হচ্ছে 5 রিং রেসিডিউ, 5 5 5 5 25 ন্যানোমিটার। তাহলে রিং রেসিডিউ হচ্ছে এখান থেকে এদিকে একটা, এই উপরের দিকে যাচ্ছে, এদিকে যেহেতু আর কোনো কনজুগেশন নাই, এখানে একটা 2টা, এখানে এসে এদিকে এদিকে আর কোনো কনজুগেশন না 3টা, এদিকে কোনো কনজুগেশন না 4, এদিকে একটা, মোট 5টা। ঠিক আছে, 5টা হচ্ছে আমাদের রিং রেসিডিউ। 5টার জন্য 5 5 25 ন্যানোমিটার যোগ হবে আর কি। ঠিক আছে, তাহলে বেসিক ভ্যালু হচ্ছে 215, এর সাথে হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড একটা এবং একটা 2টার জন্য 10 ন্যানোমিটার, আর এক্সটেনশন এই ডাবল বন্ড আমাদের কনজুগেশনের বাইরে একটা এক্সটেনশন আকারে কনজুগেশন আছে, এটার জন্য 30। তারপর হচ্ছে এক্সট্রা হচ্ছে আমাদের রিং রেসিডিউ, যদি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট থাকতো তাহলে সেটার জন্য প্রত্যেকের জন্য 5 ন্যানোমিটার করে যোগ হতো। যেহেতু এখানে রিং রেসিডিউ আছে একই আর কি, ফলে এই সবগুলো হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। যদি আমরা যোগ করি টোটাল হয় 280 ন্যানোমিটার। ঠিক আছে, এটাই আছে আমাদের বের করার নিয়ম আর কি। ঠিক আছে, তাহলে বিষয়টা কি, আমাদের বেসিক ভ্যালুর সাথে কি কি ইনক্রিমেন্ট হবে আর কি আমাদের দেখতে হবে। সেখানে এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে কিনা, ডাবল বন্ড এক্সটেনশন আছে কিনা, রিং রেসিডিউ অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট আছে কিনা, কিংবা হচ্ছে কোন পজিশন আছে ইত্যাদি, এই বিষয়গুলো সবগুলো কনসিডার করে আমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে উডওয়ার্ড ফাইজার রুল আমাদের যেটা আমরা ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে আসলে আমাদের হচ্ছে কিভাবে একটা যৌগ যদি আমরা ইউভি মেশিনে দিই, ইউভি মেশিনে দিলে ওটা ল্যামডা ম্যাক্স যত আসবে সেই একই মান বা তার কাছাকাছি একটা মান আমরা এই যৌগ দেখেই ক্যালকুলেশন করতে পারি কিনা, সেটাই আছে আমাদের উডওয়ার্ড ফাইজার রুলের মূল কথা। ঠিক আছে, তাহলে এটা একটা উদাহরণ হলো। আরও কিছু আমরা উদাহরণ দেখি। এরকম একটা আমাদের যৌগ যদি দেওয়া থাকে তাহলে সেইটার জন্য কিভাবে ল্যামডা ম্যাক্স ক্যালকুলেট করবো আমরা। ঠিক আছে, যৌগের এই এত জটিলতা হাবিজাবি দেখে এত ভয় পাওয়ার কিছু নাই। আমাদের মেইন বিষয় হলো যে কোন জায়গায় ডাবল বন্ড কনজুগেশন আকার আছে সেটা হচ্ছে মেইন বিষয়। তারপরে ওর সাথে যুক্ত বাকিগুলো যদি এক্সট্রা এর সাথে 10টা রিংও থাকে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু মেইন কনসার্ন বিষয় বা আমাদের মেইন কনসিডার করার বিষয় হচ্ছে যেখানে আমাদের ডাবল বন্ড কনজুগেশন আছে সেই পর্যন্তই আমাদের কাজ, বাকিগুলো হচ্ছে আমাদের এক্ষেত্রে কোনো কাজ দেয় আর কি। ঠিক আছে,
তাহলে এখানে আমরা দেখি যে এটা বেসিক ভ্যালু কত হবে। বেসিক ভ্যালু আমরা বলেছিলাম যদি একই চক্রের মধ্যে যদি হচ্ছে থাকে ডাবল বন্ড থাকে কনজুগেশন আকারে, তাহলে সেটা হচ্ছে হোমোঅ্যানিউলার ডাবল বন্ড কনজুগেশন আর কি। ঠিক আছে, তাহলে সেটার জন্য 253, তাহলে 253 ন্যানোমিটার হচ্ছে বেসিক ভ্যালু এই একই চক্রের মধ্যে ডাবল বন্ড কনজুগেশন আকারে থাকার কারণে। ঠিক আছে, যদি ডাইন কনজুগেশন থাকার কারণে, যদি এটা দুই চক্রের মধ্যে থাকতো, এর আগেরটা আমরা দেখলাম দুই চক্রে থাকলে সেটার জন্য হচ্ছে 215 ছিল। ঠিক আছে, তাহলে বেসিক ভ্যালু হচ্ছে 253 ন্যানোমিটার। এর বাইরে আর কি কি আছে, এক্সোসাইক্লিক আছে কিনা, রিং রেসিডিউ আছে কিনা, অ্যালকাইল সাবস্টিটিউট আছে কিনা, ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখতে হবে। ঠিক আছে, এক্সোসাইক্লিক আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সোসাইক্লিক আছে। এই চক্রের সাথে এই যে একটা দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটা হচ্ছে এই কার্বনের সাথে সরাসরি, এই চক্রের সাথে, চক্রের একটা মেম্বারের সাথে সরাসরি বাইরে যুক্ত আছে আর কি, দ্বিবন্ধন আকারে। তাহলে এটা হচ্ছে 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড, তাহলে 5 যোগ হবে, তাহলে কত? এক্সোসাইক্লিকের জন্য আমাদের হচ্ছে একটার জন্য 5 ন্যানোমিটার যোগ হবে। এটা এক্সোসাইক্লিক নয়, কারণ এদিকে কোনো চক্র নেই আর কি। ঠিক আছে, তাহলে একটা এক্সোসাইক্লিক। আর রিং রেসিডিউ কয়টা আছে এটা আমরা দেখি। আমাদের কনসার্ন বা আমাদের কনসিডার করার বিষয় বলছি আমরা, শুধুমাত্র যে অংশটুকু আমাদের দ্বিবন্ধন কনজুগেশন আকারে আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে দ্বিবন্ধন শুরু, এখানে এসে শেষ। ঠিক আছে, তাহলে এখানে একটা আমাদের রিং রেসিডিউ, এখানে একটা, এখানে একটা, দুটা, এখানে একটা, তিনটা, তাহলে তিনটা রিং রেসিডিউ আমাদের। রিং রেসিডিউ 15 ন্যানোমিটার, 3 রিং রেসিডিউ। তাহলে রিং রেসিডিউ হচ্ছে তিনটা, একটাকে আমাদের এখানে একটা ছোট্ট একটা বিষয় বাদ পড়ছে, এটা আমরা বলতেছি। তাহলে রিং রেসিডিউ হচ্ছে এদিকে একটা, এদিকে একটা, এদিকে তিনটা। ঠিক আছে, এরপরে এই দ্বিবন্ধনের এখানে আমাদের একটা এইদিকে অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, আর যুক্ত আছে, অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তো অ্যালকাইল গ্রুপ, ওটার জন্য আমরা বলি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। 1 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট 5 ন্যানোমিটার যুক্ত হবে। ঠিক আছে, তাহলে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এবং রিং রেসিডিউর মান একই, কিন্তু লিখতে হবে আলাদা আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে আমাদের কি কি অ্যাড হলো? এক্সোসাইক্লিকের জন্য রিং রেসিডিউ হচ্ছে 1 2 3টা, আর একটা হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। এই পুরোটার জন্য একটা রিং রেসিডিউ, সরি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, তাহলে 5 অ্যাড হবে আর কি। তাহলে টোটাল হচ্ছে 278 ন্যানোমিটার। তাহলে টোটাল আমাদের যেটা পাইলাম ক্যালকুলেশন করে 278 ন্যানোমিটার আর কি। ঠিক আছে, আমাদের যন্ত্রের মধ্যে পরীক্ষা করে দেখা গেছে যে অবজার্ভড ভ্যালু হচ্ছে 275 ন্যানোমিটার, খুবই কাছাকাছি আমরা পাই আর কি। 278 হচ্ছে আমরা ক্যালকুলেট করে পাওয়ার কথা, ক্যালকুলেট করে পাইলাম। যন্ত্রের মধ্যে যদি আমরা এই যৌগটা আমরা যন্ত্রের মধ্যে ইনজেক্ট করে দিই, সেখান থেকে যে একটা পাওয়া যাবে, গ্রাফ পাওয়া যাবে ইভির জন্য, সেই স্পেকট্রা পাওয়া যাবে আর কি। সেই তার দেখা যায় যে এই যৌগের জন্য 270 ল্যামডা ম্যাক্স পাওয়া যায় 275, যেটা 278 এর খুবই কাছাকাছি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেরিফাই করার জন্য একটা সুবিধা আর কি। আচ্ছা, আরেকটা যৌগ দেখি আমরা। তাহলে ডাইন, যেটা কনজুগেটেড ডাইন, এটার জন্য আমরা যে নিয়মকানুনগুলো বলেছিলাম, সেই নিয়মকানুনগুলো অ্যাপ্লাই হচ্ছে কিভাবে ওর কোনগুলো তুমি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে বেসিক ভ্যালু প্রথমে বসাবো, তারপর হচ্ছে কিভাবে বাকিগুলো অ্যাড হবে আর কি। ঠিক আছে, আরেকটা যৌগ যদি আমরা দেখি, দেখো
আচ্ছা, এখানে আমাদের দেখো এটা একটা যৌগ, এটা মনে হবে অনেক কমপ্লিকেটেড ইত্যাদি ইত্যাদি অনেক মনে হবে, কিন্তু আমরা যখন হিসাব করতে যাবো দেখবো যে সহজ হয়ে গেছে। আমাদের প্রথম যেটা দেখতে হবে চক্রের মধ্যে যদি থাকে সেটা হোমোঅ্যানিউলার না হেটারোঅ্যানিউলার সেটা দেখতে হবে আর কি। যখন দেখবো যে হোমোঅ্যানিউলার এবং হেটারোঅ্যানিউলার দুটোই আছে, মানে এক চক্রের মধ্যেও হচ্ছে কনজুগেশন আছে, দুই চক্রের মধ্যেও কনজুগেশন আছে। দেখুন এখান থেকে যদি বলি, এখান থেকে এটা দুটো যদি বলি তাহলে সেটা হচ্ছে হেটারোঅ্যানিউলার, মানে দুইটার মধ্যে কনজুগেশন আছে। আর শুধু এইটা যদি বিবেচনা করি তাহলে এটা হোমোঅ্যানিউলার। আবার এটার সাথে এটা যদি দেখি এটা হলো হেটারোঅ্যানিউলার। ফলে এটা কোনটা বলবো আমরা, হোমোঅ্যানিউলার না হেটারোঅ্যানিউলার? এটা হচ্ছে সবসময় খেয়াল করতে হবে যে হোমোঅ্যানিউলার এবং হেটারোঅ্যানিউলার দুটোই যদি থাকে, মানে দুটো চক্রের মধ্যে কনজুগেশন এবং সিঙ্গেল চক্রের মধ্যে কনজুগেশন দুটোই যদি থাকে, তাহলে অবশ্যই হোমোঅ্যানিউলারটা বিবেচনা করতে হবে, মানে যেটা বেশি মান, যেটা বেশি সেটা বিবেচনা করতে হবে। ঠিক আছে, মান হচ্ছে আমরা জানি হোমোঅ্যানিউলারের জন্য বেশি। তাহলে বেসিক ভ্যালু 253 ন্যানোমিটার। ঠিক আছে, এই যেটুকুর জন্য আমাদের পাইলাম হচ্ছে 253 ন্যানোমিটার আর কি। ঠিক আছে, 253 ন্যানোমিটার হওয়ার পরে আর আমরা এইটুকুর জন্য বিবেচনা করছি। এর বাইরে এদিকে একটা ডাবল বন্ড এক্সটেনশন আছে, এদিকে একটা ডাবল বন্ড এক্সটেনশন আছে কনজুগেশন আকারে। ঠিক আছে, তাহলে দুই দিকে দুটা ডাবল বন্ড এক্সটেনশন আছে কনজুগেশন আকারে। ফলে আমাদের এই দুটাকে যদি বিবেচনা করি, আমরা বলেছিলাম যে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশনের জন্য প্রত্যেকটার জন্য 30 ন্যানোমিটার করে যোগ হবে আর কি। ঠিক আছে, তাহলে 2 ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন দুইটার জন্য 60 ন্যানোমিটার অ্যাড হবে। ঠিক আছে, দুটার জন্য 60 ন্যানোমিটার যোগ হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করতে হবে যে আমাদের বেসিক ভ্যালু এইটুকুর জন্য এর সাথে এদিকে একটা ওদিকে একটা, দুইটা হচ্ছে এক্সটেনশন আর কনজুগেশন আকারে আছে। এই দুইটার জন্য দুইটার জন্য 60 ন্যানোমিটার অ্যাড হবে। ঠিক আছে, এখন দেখো এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে আমাদের কয়েকটা। ধরুন এটাকে যদি আমরা বলি, এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়, কারণ এটা সরাসরি এই চক্রের সাথে সরাসরি যুক্ত হয় আর কি। কিন্তু এইটা আবার এক্সোসাইক্লিক ডাবল বন্ড। তাহলে একটা এক্সোসাইক্লিক, এই চক্রের সাপেক্ষে এইটা এক্সোসাইক্লিক, আর এই চক্রের সাপেক্ষে এইটা এক্সোসাইক্লিক, 3 এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ন্যানোমিটার। তাহলে 3টা এক্সোসাইক্লিক, আবার বলি এইটা 9, কিন্তু এটা এই চক্রের সাপেক্ষে এই চক্রের মেম্বারের সাথে সরাসরি এক্সো আকারে, মানে বাইরে ডাবল বন্ড আছে, তাহলে 1। ওই চক্রের থাকে সরাসরি এটা ডাবল বন্ড, তাহলে 2, এবং এই চক্রের সাপেক্ষে ওইটা হচ্ছে সরাসরি ডাবল বন্ড 3। 3টা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এই 3টা হচ্ছে 3টার জন্য 3 × 5 = 15 ন্যানোমিটার যোগ হবে। ঠিক আছে, রিং রেসিডিউ বা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট যদি কিছু থাকে দেখি আমরা এখানে। রিং রেসিডিউ দেখো, রিং রেসিডিউ হচ্ছে যে রিং আমাদের যে ডাবল বন্ড কনজুগেশনগুলো আছে এর বাইরে এর সাথে সরাসরি যুক্ত আছে যে কয়টা, এগুলো সবগুলো রিং রেসিডিউ। তাহলে এখানে দেখো, এখানে একটা রিং রেসিডিউ শুরু হয়েছে এখান থেকে 1, এখান থেকে এদিকে কনজুগেশন নাই 2, এদিকে কনজুগেশন, এখান থেকে এদিকে আর কনজুগেশন নাই 3, এখান থেকে এদিকে কোনো কনজুগেশন নাই 4, এখান থেকে এখানে কোনো কনজুগেশন নাই 5। তাহলে 5 রিং রেসিডিউ। ন্যানোমিটার। আবার বলি, যেখানে আমাদের দ্বিবন্ধন শুরু হইলো এখান থেকে ধরলে অসুবিধা নেই, যে কোনো একদিকে, এখান থেকে এই উপরের দিকে এদিকে কোনো কনজুগেশন নাই, বলে এখানে একটা রিং রেসিডিউ। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে এসে এদিকে কোনো রিং রেসিডিউ নাই, মানে কনজুগেশন নাই, তাহলে 2, এদিকে যাচ্ছি 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 2, এখানে এসে এদিকে কোনো কনজুগেশন নাই 3, এদিকে এখানে এসে এইদিকে কোনো কনজুগেশন নাই 4, আর এখানে এসে এদিকে কোনো কনজুগেশন নাই 5। মোট 5টা হচ্ছে রিং রেসিডিউ আর কি, আমাদের রিং আছে। আর এর সাথে আমাদের একটা যুক্ত আছে CH3COO, এটার জন্য কোনো যোগ হয় না, ফলে এটা 0 আর কি। এটার জন্য 0, এটা রিং রেসিডিউ না বা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট না, ফলে এটার জন্য কোনো কিছু যোগ হয় না।
ফলে এটাকে কনসিডার করাটা জরুরি নয়। এটা যদি লিখতে চাও তাহলে লিখবো CH3COO এর জন্য অ্যাসিটেট আয়নের জন্য 0 ন্যানোমিটার যোগ হবে আর কি, ঠিক আছে। যদি এটা অ্যালকাইল থাকতো মানে শুধু CH3 থাকতো তাহলে 5 যোগ হতো, CH3 বা অন্য ইথাইল বা যে কোনো ধরনের অ্যালকাইল আর থাকলেই হতো আর কি, সেটার জন্য 5 যোগ হতো আগে। কিন্তু এটা যেহেতু অ্যাসিটেট আয়ন ওটার জন্য 0 যোগ হবে আর কি, মানে কোনো যোগ হবে না। তাহলে টোটাল 353 ন্যানোমিটার, অবজার্ভ যেটা যন্ত্রের মধ্যে দেখা গেছে 355 ন্যানোমিটার। ফলে দেখা যাচ্ছে ভেরি ক্লোজ টু দ্য অবজার্ভ ভ্যালু আমরা যেটা হচ্ছে ক্যালকুলেট করে পাইলাম আর কি, ঠিক আছে। ক্যালকুলেট করে যেটা পাইলাম সেটা এবং হচ্ছে যন্ত্রের মাধ্যমে যেটা আমরা পাই দুটা খুবই কাছাকাছি, ঠিক আছে। আবার দেখি খেয়াল করি এই বিষয়টা আমরা কী করলাম। আমাদের এখানে হচ্ছে একটা বড় যৌগ বলা আছে, ঠিক আছে। এই যৌগটা হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্স বের করতে হবে ক্যালকুলেশন করে, হিসাব করে আর কি। যন্ত্রের মাধ্যমে তো আমরা বের করতেই পারি সহজে, হিসাব করে এই যে উডওয়ার্ড ফাইজার রুল ব্যবহার করে কীভাবে আমরা বের করতে পারি আর কি, সেটাই আমাদের এখানে বলা। এবং যে পরীক্ষার মধ্যে এই যে যৌগটা উল্লেখ করা থাকে প্রশ্নের মধ্যে, এটা ল্যামডা ম্যাক্স ক্যালকুলেট করে উডওয়ার্ড ফাইজার রুল ব্যবহার করে আর কি, ঠিক আছে। তো এই যৌগটা যখন থাকবে তখন আমাদের যেটা খেয়াল করতে হবে, আমরা কিছু নিয়মকানুন বলেছিলাম যে বেসিক ভ্যালু যদি হোমো অ্যানিউলার একটার মধ্যে যদি দ্বিবন্ধন থাকে তাহলে 253 ন্যানোমিটার। এখানে হোমো এবং হেটারো দুটোই আছে, কিন্তু যদি হোমো এবং হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাইন দুটোই যদি থাকে তাহলে অবশ্যই হোমোটা ব্যবহার করতে হবে, মানে যেটার মান বেশি আর কি, ঠিক আছে। 253 ন্যানোমিটার। এইটুকুর জন্য আমরা হচ্ছে বেসিক ভ্যালু ব্যবহার করছি। এর সাথে এক্সটেনশন আকারে দুইটা কনজুগেটেড ডাইন আছে, এদিকে একটা এদিকে একটা, তাহলে দুইটা ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, এর জন্য 30 × 2 = 60 ন্যানোমিটার। তাহলে দুইটার জন্য 60 ন্যানোমিটার যোগ হবে। আর এর বাইরে আমাদের দেখো এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে, এই চক্রের সাথে সরাসরি দ্বিবন্ধন আকারে এটা একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এই চক্রের সাপেক্ষে সরাসরি যে ডাবল বন্ড আছে সেটা হচ্ছে এদিকে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, আর এই চক্রের সাপেক্ষে ওইটা একটা। মোট 3টা এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে। প্রত্যেকটা এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য আমাদের 3 করে যোগ হবে, সরি 5 করে যোগ হবে, 3 × 5 = 15 ন্যানোমিটার। আর এর বাইরে আমাদের দেখো রিং রেসিডিউ বা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট আছে কিনা বা অন্য কোনো সাবস্টিটিউয়েন্ট আছে কিনা সেটার জন্য আমাদের যোগ করতে হয়। এখানে আমাদের রিং রেসিডিউ হচ্ছে এখান থেকে শুরু হলো, তাহলে এদিকে একটা, এটাকে রিং রেসিডিউ, এদিকে একটা রিং রেসিডিউ। খেয়াল করতে হবে যেখান থেকে আমাদের কনজুগেশন শুরু হয়েছে, দ্বিবন্ধন শুরু হয়েছে, সেদিকে যেদিকে নাই ডাবল বন্ড নাই আর কি কনজুগেশন আকারে, সেদিক থেকে ক্লোজ করে দেবেন, ওখান থেকে শেষ হয়। তাহলে এখানে একটা রিং রেসিডিউ, এদিকে কোনো নাই, তাহলে এখানে একটা 2, এদিকে নাই 3, এখানে এসে এদিকে নাই 4, এখানে এসে এদিকে নাই 5, মোট 5টা রিং রেসিডিউ। আর এইখানে একটা গ্রুপ আছে অ্যাসিটেট গ্রুপ CH3COO, এটার জন্য কোনো অ্যাড হয় না আর কি, 0 আর কি, ঠিক আছে। না লিখলেও সমস্যা না, লিখলে যদি লিখতে চাও CH3COO এর জন্য 0 আর কি, ঠিক আছে। মানে সবগুলো যদি আমরা অ্যাড করি 253, 60, 15, 25, তাহলে 353 ন্যানোমিটার হবে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের যেটা খেয়াল করতে হবে, বেসিক ভ্যালু ব্যবহার করার পরে ইনক্রিমেন্টগুলো একটা যদি বাদ পড়ে, মনে করো এক্সোসাইক্লিক তুমি দুইটা দেখতেছো, এটা দেখতেছো না, তাহলে কিন্তু ক্যালকুলেশন হবে না এবং 0ই পাবা আর কি। একেবারে যদি 5 মার্কস থাকে এটার জন্য একদম 0 দেয় আর কি, যদি না মিলে আর কি, ঠিক আছে। এই জন্য সবগুলো খেয়াল করাটা জরুরি। একদম কঠিন কিছু না, 2-3 বার বারবার যোগগুলো প্র্যাকটিস করবা। বইয়ের মধ্যে দেওয়া আছে আমাদের পাভিয়ার বই, ইংরেজি পাভিয়ার বইটা বা ওয়াইআর শর্মা যে বইগুলো আছে, এই বইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো দেখবা তাহলে, এবং প্র্যাকটিস করলে এটা খুব সহজেই পেরে যাবে তোমরা আর কি, ঠিক আছে। ভালো থাকবো সবাই।